দেবিকা ও সুজিত দম্পতির অনেক বছরের সংসার, কিন্তু অনেক চেষ্টার পরেও তাদের কোনো সন্তান হয় না। তো এক সকালে দেবিকা ঘুম থেকে উঠে ফিল করে তার পুরো শরীরে ব্যথা, মাথা ঝিমঝিম করছে, শরীরেও বেশ কিছু দাগ। এর কিছুদিন পরে সে গর্ভবতী হয়ে যায়। আনন্দের চেয়ে আতঙ্ক তাকে বেশি পীড়া দেয়। তার শুধু মনে হয় সেদিন রাতে তার সাথে নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছিল, কিন্তু কি ঘটেছিল জানার পরে দেবিকা ও সুজিতের পুরো দুনিয়া ওলটপালট হয়ে যায়। আপনারাও কি জানতে চান সেদিন কি ঘটেছিল দেবিকার সাথে? জানতে হলে আসুন শুনে আসি 2022 সালে রিলিজ পাওয়া মালায়ালাম সিনেমা দ্য টিচারের এক্সপ্লেনেশন। সকালে দেবিকা ঘুম থেকে উঠে দেখে বেশ বেলা হয়ে গেছে। বারান্দায় দেবিকার স্বামী সুজিত বসে পত্রিকা পড়ছিল। দেবিকা উঠে গিয়ে জিজ্ঞেস করে, এত বেলা হয়ে গেছে, আমাকে ডাকুনি কেন? সুজিত বলে, 4 দিন তোমার অনেক ব্যস্ততা গেছে, তাই ভাবলাম তোমার একটু রেস্টের প্রয়োজন। আসলে দেবিকা জাভারা সেন্ট জুড়ে হাই স্কুলের শারীরিক শিক্ষার টিচার। কিছুদিন ধরে জেলা পর্যায়ের অ্যাথলেটিক প্রতিযোগিতা চলছিল। দেবিকার স্কুল থেকে এই প্রতিযোগিতায় স্টেটস লেভেলে 12 জন প্লেয়ার সিলেক্ট হয়েছে। তো স্টুডেন্টদের ঠিকঠাক ট্রেনিং দিতে এই কয়েকদিন দেবিকার অনেক পরিশ্রম হয়েছে। যাই হোক, সুজিত বলে, দেবিকা ঘুমের মধ্যে কিসব হাবিজাবি কথা বলছিল। যদিও সে কি বলছিল সুজিত কিছুই বুঝতে পারেনি। সুজিত উঠে এসে দেবিকাকে পত্রিকাটা দেবার সময় খেয়াল করে দেবিকার এক কানের দুল নেই। সে দুলের কথা দেবিকাকে জিজ্ঞেস করলে এবার সেও ব্যাপারটা খেয়াল করে। দেবিকা দ্রুত দুলটা খুঁজতে শুরু করে। এ সময় সুজিত দেবিকাকে কোথাও একটা পুজো দিতে যাবার কথা বলছিল। বিয়ের অনেক বছর কেটে গেলেও তাদের কোনো সন্তান হচ্ছে না। অনেক চিকিৎসাতেও কাজ না হওয়ায় এখন তারা বিভিন্ন জায়গায় পুজো অর্চনা করে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে সুজিতের বন্ধু কেভিন ফোন দিলে সুজিত দ্রুত বেরিয়ে যায়। সুজিত একটা হাসপাতালে ওয়ার্ড বয়ের চাকরি করে। কেভিনও একই হাসপাতালে চাকরি করে। সুজিত বেরিয়ে যাবার পরে দেবিকা আয়নার সামনে এসে দাঁড়ায়। ঘুম থেকে ওঠার পর থেকেই তার কেমন অন্যরকম ফিল হচ্ছে। শরীরে ব্যথা, মাথায় ঝিমঝিম করছে। সে গায়ের টি শার্টটা খুলে দেখে শরীরের বেশ কিছু জায়গায় কালছিটে পড়ে গেছে। সে গত রাতের কথা মনে করার চেষ্টা করে, কিন্তু কিছুই মনে করতে পারে না। এদিকে সুজিতের হাসপাতালে গিয়ে এক পুলিশ অফিসারের সাথে দেখা হয়। হাসপাতালে একটা 10 বছরের বাচ্চা মেয়ে ভর্তি হয়েছে। মেয়েটি পরিবারের সাথে যে বাসায় থাকত সেই বাসার 55 বছর বয়সী দারোয়ান মেয়েটিকে রেপ করেছে। সুজিত অফিসারকে সে মেয়েটির কেবিনে নিয়ে যায়। তো পুলিশ সেই দারোয়ানের কাছে ঘুষ খেয়েছিল, তাই সে মেয়েটির পরিবারকে ফোর্স করছিল কেসটা তুলে নেবার জন্য। অফিসার কনস্টেবলকে দিয়ে তার তৈরি করা চার্জশিটটা মেয়েটির বাবা মাকে পড়ে শোনায়। চার্জশিটে বাচ্চাটিকে রেপের পুরো ঘটনা খুব অশ্লীলভাবে বর্ণনা করা হয়েছে, যা শুনে মেয়েটির বাবা মার লজ্জায় কান চেপে ধরার উপক্রম হয়। অফিসার তাদের প্রেশার দেয়। আদালতে যখন এই চার্জশিট পড়া হবে, লয়ার, মিডিয়া, পুলিশের ইন্টারোগেশন হবে, তখন তাদের মেয়ের সম্মান একদম ধুলোয় মিশে যাবে। ভবিষ্যতে তারা মেয়ের বিয়েও আর দিতে পারবে না। তাই সে তাদের কনভিন্স করে তারা যেন কেসটা তুলে নেয়। মেয়ের সম্মানের কথা ভেবে বাবা মা কেসটা তুলে নিতে রাজি হয়। সুজিত আড়াল থেকে এতক্ষণ সব শুনছিল। এগুলো শোনার পরে সে বুঝতে পারে এই দেশে একজন ধর্ষিতা কতটা অসহায়। যাই হোক, এদিকে দেবিকার মন কিছুতেই শান্ত হচ্ছিল না। তাই সে স্কুলে চলে যায়। তারপরে দারোয়ানের কাছে ব্যাডমিন্টন কোর্টের চাবি চায়। দারোয়ান চাবি দেওয়ার সময় দেবিকাকে বলে গতকাল দেবিকা তালা না দিয়ে চলে গিয়েছিল। তাছাড়া দেবিকাকে কেমন অদ্ভুত দেখাচ্ছিল। দেবিকা কিছু না বলে চাবি নিয়ে ব্যাডমিন্টন কোর্টে চলে যায়। কোর্টে গিয়ে সে আশেপাশে চেক করে। তখন সে প্লেগ্রাউন্ডে তার কানের দুলটা খুঁজে পায়। এরপরে সে স্কুল থেকে বাইরে বের হলে সুজিত সেখানে বাইক নিয়ে পৌঁছে যায়। তাদের আজ একসাথে সুজিতের মায়ের বাড়ি যাবার কথা আছে। সুজিতের গ্রামের বাড়িটা ছোট একটা দ্বীপে। সুজিতের মা কল্যাণী সেখানকার একজন বিরোধী দলীয় নেত্রী। সেখানে ওনার বেশ নামডাক আছে। যাই হোক, কিছুদিন ছুটি কাটিয়ে সুজিত আর দেবিকা ফিরে আসে। দেবিকা এই মাসে পিরিয়ড মিস করেছিল, তাই সে প্রেগনেন্সি টেস্ট করে দেখে রেজাল্ট পজিটিভ। এত বছরের প্রচেষ্টার পরে সে গর্ভধারণ করতে পেরেছে। তবুও আনন্দের চেয়ে আতঙ্ক তাকে আরও বেশি পীড়া দিচ্ছিল। দেবিকা শিওর হবার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সেও টেস্ট করে এবং এবারও প্রেগনেন্সি পজিটিভ দেখায়। দেবিকা কথাটা কারোর সাথে শেয়ার করতে পারছিল না। সুজিতকেও বলতে ভয় পাচ্ছিল। তাই সে তার বান্ধবী গীতাকে ডেকে প্রেগনেন্সি রিপোর্টটা দেখায়। গীতা নিউজটা সুজিতকে জানাতে বললে দেবিকা বলে সে কিছুতেই সেদিনের কথা ভুলতে পারছে না। তার শুধু মনে হচ্ছে তার সাথে খারাপ কিছু ঘটেছে। গীতা তাকে বোঝায় এটা হয়তো তার মনের ভুল, তার কোনো সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। তবুও দেবিকা বলে সে এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছে না। সে পুরো ব্যাপারটা খতিয়ে দেখবে, তা না হলে সে কিছুতেই স্বস্তি পাবে না।
রাতে দেবিকা ইন্টারনেটে সার্চ করে দেখে রিসেন্টলি কোনো টিচারের স্ক্যান্ডাল ভিডিও বের হয়েছে কিনা। নিজের কোনো উল্টাপাল্টা ভিডিও অনলাইনে না পেয়ে সে কিছুটা স্বস্তি পায়। এই সময় সুজিত ঘুম ভেঙে দেখে দেবিকা ফোন নিয়ে বসে আছে। সে দেবিকাকে ঘুমাতে আসতে বলে। এই সময় ক্যালেন্ডারে চোখ পড়লে সুজিত ডেট চেক করে দেবিকাকে জিজ্ঞেস করে এই মাসে তার পিরিয়ড হয়েছে কিনা। দেবিকা হয়নি জানালে সুজিত তাকে বলে প্রতি মাসেই তো তার ঠিকঠাক সময়েই পিরিয়ড হয়। দেবিকা বলে এই মাসে অনেক স্ট্রেস গেছে, ট্রাভেল করেছে, এই জন্য হয়তো পিরিয়ড হতে দেরি হচ্ছে। সুজিত তাকে প্রেগনেন্সি টেস্ট করে দেখতে বলে। দেবিকা কিছু না বলে চুপচাপ থাকে। সে এখনও সুজিতের কাছে প্রেগনেন্সির ব্যাপারে বলতে ভরসা পাচ্ছিল না। যাই হোক, পরের দিন দেবিকা স্কুলে গিয়ে সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কিনা চেক করে, কিন্তু জানা যায় কয়েক সপ্তাহ ধরে এখানকার সিসি ক্যামেরাগুলো নষ্ট হয়ে আছে, তাই সে এখান থেকেও কোনো প্রমাণ পায় না। এদিকে সুজিতের আজ ডিউটি ছিল না, তাই বাড়ি ফাঁকা থাকায় সে কেভিনের সাথে ড্রিঙ্কস করছিল। কেভিন সুজিতকে সিগারেট আনতে বললে সুজিত ঘরে ঢুকে সিগারেট খুঁজতে শুরু করে, কারণ সে দেবিকার ভয়ে সিগারেট বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখত। তো আলমিরার ভেতরে সিগারেট খুঁজতে গিয়ে সুজিত দেবিকার প্রেগনেন্সির রিপোর্টটা দেখতে পায়। প্রেগনেন্সি পজিটিভ দেখে সুজিত আনন্দে আত্মহারা হয়ে যায়। সে কেভিনকেও আনন্দের খবরটা জানায়। রাতে দেবিকা ফেরার পরে ঘুমাতে যাবার সময়ে সুজিত দেবিকাকে জিজ্ঞেস করে সে কিছু বলতে চায় কিনা। দেবিকা বলে তার তেমন কিছুই বলার নেই, সে মাথা ব্যথার অজুহাত দেখিয়ে ঘুমিয়ে পড়ে। সুজিতের এই ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলেও সে কিছু বলে না। পরের দিন দেবিকা ফেসবুকে ঢোকে। ফাইনাল খেলার দিনে রাত পর্যন্ত ব্যাডমিন্টন কোর্টে যেসব স্টুডেন্ট ছিল দেবিকা তাদের মধ্যে একজনের ফেসবুক প্রোফাইল ঘেটে দেখছিল। ছেলেটির নাম সন্দীপ। সেই সন্দীপের টাইমলাইনে তার ভাইয়ের বিয়ের কার্ডের ফটো দেখতে পায়। এটা দেখে দেবিকা সুজিতকে বলে সে কাল বাপের বাড়ি যাবে, তার মায়ের শরীর খারাপ, তাই দেখতে যাবে। এটা শুনে সুজিতও দেবিকার সাথে যেতে চায়, কিন্তু দেবিকা তাকে সাথে নেয় না। এরপরে দেবিকা বাড়িতে ছোট বোনকেও ফোন দিয়ে বলে সে বাড়িতে আসছে। ছোট বোন জিজ্ঞেস করে কোনো সুখবর আছে কিনা। দেবিকা উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়। তো পরের দিন দেবিকা প্রথমে সন্দীপের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সন্দীপ দেবিকাকে দেখে অবাক হয়ে বলে ম্যাডাম আপনি এখানে? দেবিকা বলে এখানে পাশেই আমার এক বান্ধবীর বাড়িতে এসেছিলাম, তো এখানে এসে জানতে পারলাম তোমার বাড়িও এখানেই, তাই ভাবলাম তোমাকে একটা সারপ্রাইজ দিয়ে যাই। এরপরে দেবিকা সন্দীপকে তার বাকি বন্ধুদের কথা জিজ্ঞেস করলে সন্দীপ বলে ওরা কে কোথায় আছে ঠিক নেই, তার ভাইয়ের বিয়েতে ওরা আসতে পারবে কিনা সন্দেহ। যদিও সন্দীপ এবং তার বন্ধুরা অন্য স্কুলের ছাত্র, তবে তারা প্রতিযোগিতার জন্য দেবিকার স্কুলে গিয়েছিল, আর সেখানে এদের সাথে দেবিকার পরিচয় হয়েছিল। আর এরাই ফাইনাল খেলার দিনে শেষ পর্যন্ত স্কুলের প্লেগ্রাউন্ডে ছিল, তাই দেবিকা তাদের সন্দেহ করছিল। যাই হোক, সন্দীপ দেবিকাকে বলে তার ভাইয়ের সাথে দেখা করে যেতে। এটা শুনে দেবিকাও এখানে থাকার জন্য একটা অজুহাত পেয়ে যায়, কিন্তু এরই মধ্যে আবার একটা অঘটন ঘটে যায়। সন্দীপের বড় ভাই আখিলের প্রাক্তন প্রেমিকা রেনু এসে বিয়েতে ঝামেলা বাঁধিয়ে দেয়। তার সাথে প্রতারণা করে অন্য কাউকে বিয়ে করায় সে আখিলের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারে এবং পালিয়ে যায়। আখিলকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। দেবিকাও তাদের সাথে হাসপাতালে চলে যায়। তো এসবের চক্করে দেবিকা সারাদিনে সন্দীপের সাথে কথা বলার সুযোগ পায় না। তবুও সে রাত পর্যন্ত অপেক্ষা করে। বেশি রাত হয়ে যাওয়ায় সন্দীপ দেবিকাকে ড্রপ করে দেওয়ার কথা বললে দেবিকাও রাজি হয়ে যায়। এরপরে সে সন্দীপের গাড়িতে চড়ে বসে। যাবার সময় দেবিকা কৌশলে আবারও সন্দীপকে তার বাকি বন্ধুদের ব্যাপারে জিজ্ঞেস করলে সে এবারও বন্ধুদের কথা এড়িয়ে যায়। এরপরে বাস স্ট্যান্ডে পৌঁছানোর পরে দেবিকা সন্দীপকে বলে তুমি 1 মিনিট দাঁড়াও, আমি দেখে আসি কোনো বাস আছে কিনা। এই বলে নেমে যাওয়ার সময়ে দেবিকা তার ব্যাগটা গাড়ির ভেতরেই রেখে যায়। আসলে এই ব্যাগের ভেতরে সে ফোনের রেকর্ডার অন করে রেখেছিল। তো বাইরে গিয়ে সে কিছুক্ষণ এদিক সেদিক সময় কাটিয়ে ফিরে আসে। এরপরে সে নিজের ব্যাগটা নিয়ে সন্দীপকে বিদায় জানিয়ে বলে একটু পরেই লাস্ট বাসটা ছেড়ে যাবে। সন্দীপ চলে গেলে দেবিকা বাসে উঠে বসে। এরপরে সে মোবাইলটা বের করে হেডফোন ঢুকিয়ে রেকর্ডিং প্লে করে। রেকর্ডিং শোনার আগে সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে সে যা সন্দেহ করেছে তা যেন সত্যি না হয়। কিন্তু রেকর্ডিং শোনার পরে দেবিকার শরীর একদম হিম হয়ে যায়। কান্না আটকাতে না পেরে বাসের ভেতরেই সে কাঁদতে শুরু করে। দেবিকা গাড়ি থেকে নেমে যাওয়ার পরে সন্দীপ তার বন্ধু মার্টিনকে ফোন করেছিল। সে মার্টিনকে বলে ম্যাডাম আমাকে বারবার তোদের ব্যাপারে জিজ্ঞেস করছিল, আমার মনে হয় ম্যাডাম সব বুঝে গিয়েছে, তোরা ব্যাপারটা দ্রুত সমাধান কর, তোদের কুকর্মের জন্য আমি জেলে যেতে পারবো না। মার্টিন সন্দীপকে ভরসা দিয়ে বলে তারা দেবিকাকে যে ঔষধ খাইয়েছিল সেটার প্রভাব 24 ঘন্টা পরেই কেটে যায়। এই ঔষধের প্রভাবে ম্যাডামের সব ভুলে যাওয়ার কথা, আবার টেস্ট করলেও এই ঔষধের কোনো ট্রেস পাওয়া যাবে না।
তাছাড়া তাদের কাছে ফটো ভিডিও সব আছে, তাই সাধারণ টিচার তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সন্দীপ মার্টিনকে তাদের আরেক বন্ধু নাভিনকেও দেবিকার ব্যাপারে ইনফর্ম করে দিতে বলে। এরই মধ্যে দেবিকা ফিরে এসেছিল, তাই সন্দীপ আর মার্টিনের কথোপকথন এই পর্যন্তই থেমে যায়। রেকর্ডিং শুনে দেবিকা বেশ কিছুক্ষণ কান্নাকাটি করে। তারপরে নিজেকে সামাল দিয়ে সে ফেসবুক ঘেঁটে মার্টিনের প্রোফাইল বের করে। মার্টিনের ফ্রেন্ড লিস্ট চেক করে তাদের আরেক বন্ধু নাভিনকেও খুঁজে বের করে। এরপরে বাড়ি ফিরে দেবিকা তার ছোট বোনকে সব ঘটনা খুলে বলে। ছোট বোনও সব শুনে হতভম্ব হয়ে যায়। সে দেবিকাকে জিজ্ঞেস করে সে সুজিতকে এই ব্যাপারে কিছু বলেছে কিনা। দেবিকা বলে সে এখনো কিছুই জানায়নি। এদিকে দেবিকা কিছু না জানালেও ডাক্তারের কাছ থেকে সুজিত জানতে পারে দেবিকা গর্ভের বাচ্চাটা নষ্ট করে ফেলতে চাইছে। ডাক্তারের কাছে কথাটা শুনে সুজিতের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়। ডাক্তার সুজিতকে বলে 2 দিন আগে দেবিকা তার কাছে এসেছিল এবং জানতে চেয়েছিল অ্যাবর্শনের জন্য তার হাতে কতদিন সময় আছে। সুজিত বলে দেবিকা তাকে প্রেগন্যান্সির ব্যাপারে জানায়নি। এতে সে ভেবেছিল দেবিকা হয়তো তাকে সারপ্রাইজ দিতে চাইছে, কিন্তু অ্যাবর্শনের ব্যাপারে সে কিছুই জানতো না। ডাক্তার সুজিতকে বোঝায় 4 বছর ধরে এত প্রচেষ্টা, এত ওষুধ খাওয়ার পরে দেবিকা প্রেগনেন্ট হয়েছে। এখন যদি সে বাচ্চাটা নষ্ট করে ফেলে তাহলে তার শারীরিক কন্ডিশন বিবেচনায় ভবিষ্যতে আর কখনো সে প্রেগনেন্ট নাও হতে পারে। তাই কোনো সমস্যা থাকলে সুজিত যেন দেবিকার সাথে কথা বলে সমাধান করে। সুজিত আর কিছু না বলে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে চলে যায়। এদিকে দেবিকা ভেবে পাচ্ছিল না সে কি করবে। কয়েকদিন সে মায়ের বাড়িতেই কাটিয়ে দেয়, তারপরে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে তার খুব শরীর খারাপ লাগছিল, তাই সে বমি করছিল। এ সময় সুজিত বাজার নিয়ে বাড়ি ফেরে। সুজিতের কাছে এবার দেবিকা আর কিছু না লুকিয়ে সেদিনের ঘটনা খুলে বলে। কম্পিটিশন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়ে গেলে সব অতিথি, শিক্ষক, ছাত্রছাত্রী বাড়ি চলে যায়। সবাই চলে যাওয়ার পরে প্লেগ্রাউন্ডগুলো চেক করে দেবিকাও বের হচ্ছিল। তখন সে ব্যাডমিন্টন কোর্টে গানের আওয়াজ শুনতে পায়। ব্যাপারটা দেখার জন্য সে গিয়ে দেখে সন্দীপ আর তার বন্ধুরা সেখানে হৈ হুল্লোড় করছে। এরা সবাই অন্য স্কুল থেকে খেলতে এসেছিল। দেবিকা এদের ভালো করেই চিনত, কারণ 2 দিন আগে এরা কিছু মেয়েকে টিচ করেছিল। তার জন্য দেবিকা তাদের শাস্তিও দিয়েছিল। যাই হোক, দেবিকা তাদের ভালোভাবেই বলে খেলাধুলা অনুষ্ঠান সব শেষ, তাই তারা যেন এখন চলে যায়। তারা চলে গেলে এখানে তালা লাগিয়ে দেবিকাও বাড়ি ফিরবে। তখন ছেলেগুলো বলে তারা জেতার আনন্দে একটু চিল করছে, একটু পরেই চলে যাবে। কিন্তু দেবিকা তাদের আর সময় দেয় না। তখন ছেলেগুলো গতদিনের অপরাধের জন্য ক্ষমা চায় এবং নিজেদের জয় উপলক্ষে দেবিকাকে মিষ্টি অফার করে। দেবিকাও কিছু না ভেবেই মিষ্টি খেয়ে নেয়। এর একটু পরই দেবিকার মাথায় ঝিম ধরে এবং সে সেন্সলেস হয়ে যায়। আর এই সুযোগেই ছেলেগুলো তাকে ধর্ষণ করে। দেবিকা ঘুম ভেঙে দেখে সে এখনও ব্যাডমিন্টন কোর্টেই শুয়ে আছে। তার শরীরে পেটে ব্যথা করছিল। সে কিছুই বুঝে উঠতে পারে না। টলতে টলতে উঠে দাঁড়ায়। এরপরে বাইরে বেরিয়ে আসে। দাঁড়ানো তাকে দেখে বেশ অবাক হয়, কিন্তু কোনো প্রশ্ন করে না। দেবিকা হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসে এবং ড্রেস চেঞ্জ না করেই ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে ঔষধের প্রভাবে সে গতরাতের সব ঘটনাই ভুলে যায়। পুরো ঘটনা শোনার পরে সুজিত খুব ভেঙে পড়ে। সে সব দোষ দেবিকার উপরেই চাপিয়ে দেয়। সে রাগে ভাঙচুর করে এবং পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। পরের দিন ডিউটিতে গিয়ে সে কেভিনের সাথে কথাটা শেয়ার করে। কেভিন বলে এই জন্যই মেয়েদের এত স্বাধীনতা দেওয়া উচিত না। এই ছেলেগুলোর পরিবার কেমন পাওয়ারফুল সেই ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। তাই সুজিত বা দেবিকা যদি এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করে তাহলে পরবর্তীতে সব ভোগান্তি সুজিতেরই হবে। তাই কেভিন সুজিতকে সাজেশন দেয় মানুষ জানাজানি হবার আগেই যেন দেবিকা বাচ্চাটা নষ্ট করে ফেলে। সুজিত বলে সে এমনিতেই অনেক স্ট্রেসে আছে, সে দেবিকাকে এই কথা বলতে পারবে না। তাই সে কেভিনকে বাড়িতে নিয়ে আসে যাতে কেভিন কথা বলে দেবিকাকে কনভিন্স করতে পারে। বাড়ি এসে সুজিত দেখে তার মা কল্যাণী বেড়াতে এসেছে। সুজিত মাকে নিয়ে অন্য ঘরে কথা বলার অজুহাতে চলে যায়। তখন কেভিন দেবিকাকে বাচ্চাটা নষ্ট করার জন্য বলে, তবে তার বলার ধরনটা মোটেও ভালো ছিল না। সে সব দোষ দেবিকার উপরে চাপিয়ে দেয় এবং তাকে তাচ্ছিল্য করে। এতে দেবিকাও রেগে যায় এবং কেভিনকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। এতে সুজিত দেবিকার উপরে আপসেট হয়। ছেলে বউয়ের এইসব নাটক দেখে কল্যাণী আন্দাজ করে ফেলে এদের মধ্যে নিশ্চয়ই কিছু হয়েছে। যাই হোক, রাতে ঘুমানোর আগে সুজিত দেবিকার কাছে গিয়ে দেখে কেভিনের সাথে কথাটা শেয়ার করায় দেবিকা অনেক আপসেট হয়েছে। সুজিত দেবিকাকে সান্ত্বনা দেবার চেষ্টা করে। দেবিকা বলে সে থানায় কেস করতে চায়। সুজিতকেও সাথে যেতে বলে। সুজিত নিরুপায় হয়ে ভাবে সে এখন কি করবে, কারণ সে তো অলরেডি এই অভিজ্ঞতা পেয়েই গেছে পুলিশ ভিকটিমকে কিভাবে ট্রিট করে। তবুও পরের দিন সুজিত দেবিকাকে থানায় নিয়ে যায়। তবে থানায় ঢোকার আগে সে দেবিকাকে বোঝায়
এটা হলো সেই জায়গা যেখানে ধর্ষিতাকে জিজ্ঞেস করা হয় ধর্ষণের সময়ে সে দৌড়ে পালিয়ে গেল না কেন। তাই এখানে তারা কখনোই সুবিচার পাবে না, বরং সমাজে তাদের মান সম্মান সব চলে যাবে। দেবিকা তবুও মানতে না চাইলে তখন সুজিত তাকে বোঝায় তার বোনের এখনো বিয়ে হয়নি, এসব কথা জানাজানি হলে তার আর কখনো বিয়ে দেওয়া যাবে না। এটা শোনার পরে দেবিকা সেখান থেকে রাগে অভিমানে বেরিয়ে যায়। দেবিকা চলে যাবার পরে সুজিত কেভিনকে ফোন দিয়ে ধন্যবাদ জানায়, কারণ ইমোশনালি ব্ল্যাকমেল করার এই বুদ্ধিটা কেভিনই তাকে দিয়েছিল। এদিকে দেবিকা থানার সামনে থেকে সোজা তার শাশুড়ি কল্যাণীর কাছে চলে যায়। সে কল্যাণীকে সব ঘটনা খুলে বলে। কল্যাণী দেবিকাকে বোঝায় যদি তোর ডাক না শুনে কেউ না আসে তবে একলা চলো রে। দেবিকা যেন নিজের সিদ্ধান্ত মতো লড়াই চালিয়ে যায়, তবে এই লড়াইয়ে কল্যাণীও তার পাশে থাকবে। অবশেষে অন্তত একজন মানুষকে পাশে পেয়ে দেবিকা একটু ভরসা পায়। পরের দিন সকালে সুজিত ঘুম থেকে উঠে দেখে দেবিকা বাড়িতে নেই। সুজিত মাকে দেবিকার ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে দেবিকা এখান থেকে চলে গেছে। সুজিত মাকে পুরো ঘটনা বলতে গেলে কল্যাণী বলে সে সব জানে, দেবিকা তাকে সব খুলে বলেছে। সুজিত বলে এসব জানাজানি হলে সমাজে তাদের মুখ থাকবে না। তখন তার মা বলে সমাজের ভয়ে মুখ লুকিয়ে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। সুজিত তার মাকে বলে যা কিছুই ঘটুক সে নিজেকে বদলাতে পারবে না। তাছাড়া সে দেবিকাকেই এসবের জন্য দোষ দিচ্ছিল আর বলছিল সে চাকরি না করলে এই ঘটনা ঘটতই না। এটা শুনে কল্যাণী রেগে যায় আর বলে দেবিকার চাকরির ব্যাপারটা তোর অপরাধ মনে হচ্ছে, অথচ 4 জন নরপিশাচ যে তাকে রেপ করলো এটা কি তোর কাছে অন্যায় মনে হচ্ছে না? কল্যাণী সুজিতকে অনেক বকাবকি করে এবং রাগ করে চলে যায়। সেই সাথে বলে যায় সুজিত যেন কখনো ওনার সাথে আর দেখা করতে না যায়। যাই হোক, সুজিত এরপরে দেবিকার নম্বরে ফোন দিলে ফোনটা দেবিকার মা রিসিভ করে এবং বলে দেবিকার অ্যাবর্শনের জন্য সার্জারি চলছে। এটা শুনে সুজিত বেশ খুশি হয়। এরপরে সুজিত ডিউটিতে যায়। হাসপাতালে গিয়ে সে জানতে পারে এখানে দেবিকার ঘটনাটা জানাজানি হয়ে গেছে। সবাই সুজিতের দুর্বলতা নিয়ে ফাজলামি করছে, আর এই কথাটা তার সবচেয়ে কাছের বন্ধু কেভিনই লিক করেছে। সুজিত এবার খুব রেগে গিয়ে কেভিনকে মারধর করে বেরিয়ে যায়। কেভিন এমনটা করবে সুজিত কখনো কল্পনাও করতে পারেনি। এদিকে দেবিকার সাথে আজমল নামের একটা ছেলে দেখা করতে আসে। আজমল দেবিকার মার্শাল আর্টের মাস্টারের ছেলে। দেবিকা মাস্টারের কাছে সেলফ ডিফেন্স শিখত, কিন্তু মাস্টার একদিন খুনের দায়ে গ্রেফতার হয়। সেদিনের পর থেকে সে মাস্টারকে ঘৃণা করত। তো আজমল দেবিকার সেই ভুল ভাঙাতে তাকে বলে তার বাবা কোনো অপরাধ করেনি, বরং একটা গ্যাং ওসমান চাচাকে মারতে এসেছিল, তাই বাবা তাকে সাহায্য করতে গিয়েছিল। আর সাহায্য করতে গিয়েই তিনি অপরাধ চক্রে ফেসে যান। এরপরে বাবাকেও প্ল্যান করে মার্ডার করে দেওয়া হয়। এই পুরো ঘটনাটা দেবিকা জানত না। সবটা শুনে তার অনেক অনুশোচনা হয়। তো দেবিকার মাস্টার দেবিকার জন্য উপহারস্বরূপ একটা নানচাকু রেখে গিয়েছিল। আজমল সেই নানচাকুটা দেবিকাকে দিয়ে যায়। দেবিকা আজমলকে বিদায় জানিয়ে ঘরে যাচ্ছিল, তখন তার কাছে মানি নামের একজনের ফোন আসে। মানি জানায় দেবিকার শিকার এখন কোচিতে আছে। এটা শুনে দেবিকা কোচিতে যাবার সিদ্ধান্ত নেয়। তো পরের দিন দেবিকা কোচিতে চলে যায়। দেবিকার সর্বনাশ করা সেই 4টে ছেলের একজন ছিল নাভিন। নাভিনই মূলত সেই রাতে পুরো গ্রুপকে লিড দিয়েছিল। নাভিন কোচিতে পিৎজা ডেলিভারির চাকরি করে। তো দেবিকা প্রতিশোধের জন্য প্রথমে নাভিনকে টার্গেট করে। সে মানির কাছে ইনফরমেশন নিয়ে নাভিনের সাথে আচমকা দেখা হবার ভান ধরে। দেবিকা একটা ট্রেনিং এসেছে এই বলে নাভিনের সাথে ভাব জমানোর চেষ্টা করে। এরপরে দুজনে ফোন নম্বরও আদান প্রদান করে। দেবিকার ভাবভঙ্গি দেখে নাভিন এটাকে পজিটিভ ইঙ্গিত হিসেবে ধরে নেয়। তাই দুজনে পরের দিন ফ্রি হয়ে দেখা করারও সিদ্ধান্ত নেয়। রাতে মানি মদ খেয়ে দেবিকার সাথে দেখা করতে আসে। দেবিকা মাতাল কাউকে ভরসা করতে পারছিল না। তাছাড়া আজ দেবিকাকে একা ফেলে মানি একজন পুলিশ অফিসারের সাথে চলে গিয়েছিল, তাই দেবিকা মানির ওপরে একটু ক্ষেপেছিল। মানি বলে সে পুলিশের ইনফর্মার, একবার কেউ পুলিশের সাথে জড়িয়ে গেলে তার পক্ষে আর বের হওয়া সম্ভব না। এরপরে মানি দেবিকাকে ভরসা দিয়ে বলে কল্যাণী তার মায়ের মতো। যখন মানির কেউ ছিল না তখন কল্যাণী তাকে নতুন জীবন দিয়েছিল। আর দেবিকাকে যেহেতু কল্যাণী তার কাছে পাঠিয়েছে, তাই দেবিকা সব দায়িত্ব তারই। সে আগামীকালে সব দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে দেবিকাকে নিশ্চিন্ত থাকতে বলে। এরপরে সেখান থেকে চলে যায়। এদিকে সুজিত দেবিকাকে ফোন দিয়ে ক্ষমা চেয়ে তাকে আবার বাড়িতে ফেরত আসতে বলে, কিন্তু দেবিকা ফোনটা কেটে দেয়। এরপরে সুজিত আর উপায় না পেয়ে তার মায়ের সাথে দেখা করতে যায় এবং ক্ষমা চায়। কল্যাণী প্রথমে ছেলেকে একটা চড় মারে, তারপরে ক্ষমা করে দেয়। পরের দিন দেবিকা আর নাভিন শক্তি লজে দেখা করার সিদ্ধান্ত নেয়। তো দেবিকা মানিকে নিয়ে শক্তি লজে যাবার জন্য বের হচ্ছিল, তখন পুলিশ অফিসার সেখানে চলে আসে। অফিসার মানিকে নিয়ে কোনো একটা ইনভেস্টিগেশনে যেতে চাইছিল,
তাই মানি বাধ্য হয়ে দেবিকাকে বলে সে যেন একাই লজে চলে যায়। মানি একটু পরেই সেখানে চলে আসবে। দেবিকা একটু নার্ভাস হয়ে জিজ্ঞেস করে সে একা নাভিনকে কিভাবে সামলাবে। মানি বলে দেবিকা যেন কিছুক্ষণের জন্য নাভিনকে ডিস্ট্র্যাক্ট করে রাখে, ততক্ষণে মানি কাজ সেরে পৌঁছে যাবে। এই বলে মানি অফিসারের সাথে চলে যায়। তাই বাধ্য হয়ে দেবিকা একাই লজে চলে যায়। লজে নাভিন আগে থেকেই একটা রুম বুক করে রেখেছিল এবং সেই রুমেই দেবিকার জন্য অপেক্ষা করছিল। দেবিকা রুমে যেতেই নাভিন তার ক্লোজ হবার চেষ্টা করে। দেবিকা ফ্রেশ হবার বাহানায় ওয়াশরুমে ঢুকে পড়ে। এরপরে সে মানিকে বারবার ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু মানি ফোন না ধরায় মনে মনে সাহস সঞ্চয় করে দেবিকা আবারও রুমে ফিরে আসে। আর তখনই নাভিন তার ক্লোজ হবার চেষ্টা করে এবং হঠাৎই আবার নাভিন দেবিকাকে একটা চড় মেরে দেয়। দেবিকার বিস্ময় কাটতে না কাটতেই চারিদিক থেকে নাভিনের বাকি 3 বন্ধু সন্দীপ, মার্টিন আর নাওফেল বেরিয়ে আসে। আসলে তারা এতটাই চালু ছিল যে দেবিকার প্ল্যান তারা আগেই বুঝে গিয়েছিল। তারা 4 জনের প্রথমে দেবিকাকে বিভিন্নভাবে থ্রেট দেয়। এরপরে সেদিনের রাতের ফটো ভিডিও বের করে দেবিকার সামনেই ডিলিট করে দেয়। তারা মেমোরি কার্ডটাও ভেঙে ফেলে। এরপরে দেবিকাকে বলে সেদিন যা হয়েছিল দেবিকা যেন সব ভুলে যায় এবং আর কোনো ঝামেলা না করে। তারাও সব ভুলে যাবে এবং দেবিকাকে কখনোই আর বিরক্ত করবে না। এই বলে বুঝিয়ে তারা দেবিকাকে চলে যেতে বলে। দেবিকা দরজা পর্যন্ত যায় ঠিকই, কিন্তু চলে না গিয়ে দরজাটা বন্ধ করে আবারও ফিরে আসে। তারপরে দেবিকা 4 জনকে মারতে শুরু করে। সে তো আগে থেকেই মার্শাল আর্ট এবং সেলফ ডিফেন্স জানতো, তাই সে একাই 4 জনকে মেরে ধরাশয়ী করে ফেলে। এরপরে যখন খালি হাতে আর হচ্ছিল না, তখন সে ব্যাগ থেকে মাস্টারের উপহার দেওয়া নানচাকুটা বের করে। এরপরে নানচাকু দিয়ে মারতে শুরু করে। মার খেয়ে 2 জন পালানোর জন্য দরজা খুলে দৌড় দেয়, কিন্তু সিঁড়িতে মানি বসেছিল। মানি তাদের ধরে আবারও ঘরে নিয়ে আসে এবং এবার সেও মারতে শুরু করে। 4 জনকে মেরে কুপোকাত করে দেবার পরে দেবিকা মানিকে নির্দেশ দেয় বাকি কাজটা যেন মানি সামলায়। এই বলে দেবিকা বাইরে দাঁড়ায় আর মানি নাভিনের পুরুষাঙ্গের ওপরে গ্রেনেড লাগিয়ে দেয়। সেই সাথে বাকিদেরকেও নাভিনের কাছেই রাখা হয়, যাতে তারা নাভিনের পরিণতি দেখে নিজেদের জন্য আতঙ্কিত হয়। এরপরে গ্রেনেডের সাথে লাগানো লম্বা দড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন তখন গ্রেনেডের দিকে এগিয়ে যাচ্ছিল আর তারা ভয়ে আতঙ্কে চিৎকার করে বলছিল আমাদের অন্যায় হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন, আমরা আর কখনো এরকম করব না। তখন দেবিকাও বলে ওঠে তোমাদের সাথে আমার যখন দেখা হয়েছিল তখন তোমাদের আমি স্টুডেন্ট হিসেবেই দেখেছিলাম, কিন্তু তোমরা আমাকে নোংরা নজরে দেখবে সেটা ভাবিনি। সেই সন্ধ্যায় আমি অনেক কিছুই হারিয়েছি। আমি এখন আর কোনো কিছুই হারানোর ভয় করি না, কিন্তু আজ থেকে বাকিটা জীবন তোমরা ভয় নিয়ে বাঁচবে, আর এটাই তোমাদের শাস্তি। তোমাদের এই নতুন জীবনটা আমারই দেওয়া দান, তাই আমি তোমাদের উপরে আজীবন নজর রাখবো, আর এটাই আমার শপথ। এরপরে আগুনটা গ্রেনেডে পৌঁছে যায়, কিন্তু সেটা ব্লাস্ট করে না, কারণ বোমটা নষ্ট ছিল। দেবিকা তাদের শিক্ষা দেবার জন্যই এটা করেছিল। তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়ে দেবিকা বেরিয়ে যায়। এরপরে কয়েক সপ্তাহ কেটে যায়। একদিন সুজিত দেবিকাকে ফিরিয়ে নিয়ে যেতে আসে। দেবিকা সুজিতকে বলে তার যখন সুজিতকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন সুজিত তার পাশে থাকেনি, তাই এখন আর দেবিকা সুজিতের ছায়া হয়ে বাঁচতে চায় না। এখন থেকে সে স্বাধীনভাবে বাঁচবে। এরপরে দেবিকা সুজিতকে জানায় সে গর্ভের বাচ্চাটাকে অ্যাবর্শন করেনি। এটা শুনে সুজিত হতভম্ব হয়ে যায় এবং নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে, আর দেবিকা তাচ্ছিলের হাসি দিয়ে চলে যায়। সেই সাথে গল্পটাও এখানে শেষ হয়ে যায়। দর্শক, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মাঝে অসম্মানজনক কিছু নেই। যেখানে আপনার সম্মানের প্রশ্ন থাকবে সেখানে প্রতিবাদ করতে কখনো পিছপা হবেন না। যদি পুরো দুনিয়া একদিকে চলে যায় আর অন্যদিকে থাকে শুধুমাত্র ন্যায়, তবুও ন্যায়ের পাল্লাই সবসময় ভারী হবে। তাই ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝে জীবনকে গড়ে তুলুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ততক্ষণে ভালো থাকুন। ধন্যবাদ।